ক্লামাইডিয়া এটা এটা আমরা আমরা মাইক্রোবায়োলজিতে মাইক্রোবায়োলজিতে পড়ছি পড়ছি না? না? ক্লামাইডিয়া আমরা মাইক্রোবায়োলজিতে পড়ছি। তো তো ক্লামাইডিয়া ক্লামাইডিয়া এটা এটা হচ্ছে হচ্ছে কি, কি? এটা এটা হচ্ছে হচ্ছে মোস্ট মোস্ট prevalent sexually transmitted infection in the UK and is caused by Chlamydia trachomatis. It is an obligate intercellular pathogen. পরীক্ষার question: nature of chlamydia or what type of chlamydia trachomatis is. This is a obligate intercellular pathogen. আমরা যখন মাইক্রোবায়োলজিতে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন পড়েছি তখন এটাতে পড়ছিলাম কিন্তু, তাই না? এটা পড়েছিলাম যে অবলিগেট ইন্টারসেলুলার কোনগুলো আছে। তাহলে হচ্ছে ক্লামাইডিয়া একটা কি ছিল? রিকেটশিয়া। ভেরি গুড, ভেরি গুড। ক্লামাইডিয়া এন্ড রিকেটসিয়া, ভেরি ওয়েল ডান। আচ্ছা, ওকে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1 to 10% ওমেন, 1 to 10% আমি কি বলছি? কি বলছিলাম যে গত ক্লাসে বলতেছিলাম না, বারবার বলতেছিলাম যে কোনটা ভেরি কমন? 1/1 to 1/10 ইজ ভেরি কমন, ভেরি কমন। মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজন হইতেছে। আপনাদের কিন্তু আমি দেখছেন সেকেন্ড পার্টের পর অনেক পড়াই দিতেছি কিন্তু, হ্যাঁ। সেকেন্ড পার্ট যখন দিবেন তখন মনে পড়বে আপনাদের আমার কথা, ইনশাল্লাহ। তাহলে 1/1 to 1/10 এটা কি ভেরি ভেরি কমন, ভেরি কমন, ঠিক আছে, ইন দা ইউকে। তার মানে দেখছেন প্রত্যেক মানে একজনের মধ্যে 10 জন, 10 জনের মধ্যে একজনই হইতেছে ক্লামাইড ইনফেকশন। যে বললাম ওদের তো হইতেছে কি প্রি মিক্সিং কান্ট্রি, তো দেখা যায় ওদের হইতেছে কি অনেক বেশি, মানে অনেক বেশি মানে বলতে চাচ্ছি যে মাল্টিপল পার্টনার থাকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্লামাইডে থাকে। ইনকিউবেশন পিরিয়ড কত আমি আপনাদেরকে মনে করে দিছিলাম, 7 থেকে 21 দিন বলছিলাম। যদি কিছু মনে না থাকে তাহলে মোটামুটি 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ হচ্ছে এটা ইনকিউবেশন পিরিয়ড। ওই যে ইয়ে নিতে চাইছিল, আহ বুঝছো, হ্যাঁ লাইভ নিতে চাইছিল, বলে যা 5 মিনিট পর আসতে, আর আমি একটু পানি খাবো। 1/1 to 1/10 ভেরি কমন, এবং 7 থেকে 21 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ফিচার্স কি থাকবে? ফিচার্স হচ্ছে মেইনলি 70% ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে। এটা পরীক্ষার কোশ্চেন, এটা আমার পরীক্ষার সময় আসছিল যে ওমেন আর অ্যাসিম্পটোমেটিক ফর ক্লামাইডিয়া ইনফেকশন 60%, 50%, 70%, 80%। ভেরি কমন কোশ্চেন, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং ম্যানদের হচ্ছে গিয়ে 50% হচ্ছে আপনার অ্যাসিম্পটোমেটিক থাকবে। তাহলে এটা মনে রাখতে হবে যে 70% হচ্ছে গিয়ে ফিমেলরা অ্যাসিম্পটোমেটিক, ম্যানরা হচ্ছে গিয়ে 50% অ্যাসিম্পটোমেটিক। ওমেনদের যদি ইনফেকশন হয় কি কি থাকে? সার্ভিসাইটিস, সার্ভিসাইটিস হচ্ছে কি হবে আপনার? পেইন থাকবে, ব্লিডিং থাকবে, এবং সাথে কি থাকবে? ডিজিউরিয়া, ডিজিউরিয়া থাকবে। ডিজিউরিয়া মানে কি? পেইনফুল মিকচুরেশন, ওকে। আর ম্যানদের কি থাকবে? ইউরেথ্রাল ডিসচার্জ থাকবে, ডিজিউরিয়া থাকবে, হ্যাঁ। ছেলেদেরও হচ্ছে ডিজিউরিয়া হবে, ইউরেথ্রাল ডিসচার্জ থাকবে। পটেনশিয়াল কমপ্লিকেশন দেখেন এটা কত খারাপ একটা জিনিস, এপিডিডাইমিস হয়ে যেতে পারে, হ্যাঁ। এপিডিডাইমিস, পিআইডি, এন্ডোমেট্রাইসিস, ভেরি ইম্পর্টেন্ট। যে এন্ডোমেট্রাসিস এখন দেখবেন যে অনেক পেশেন্ট আসে কিন্তু এন্ডোমেট্রাসিস নিয়ে, তাই না? এন্ডোমেট্রাসিস মানে কি? এন্ডোমেট্রিয়াল ইনফ্লামেশন। আর এন্ডোমেট্রায়োসিস কি? সরি, এন্ডোমেট্রাসিসটা কি? প্রেজেন্ট অফ দা এন্ডোমেট্রিয়াল টিস্যু আউটসাইড অফ দা এন্ডোমেট্রিয়াম। কি ঠিক আছে। আচ্ছা, একটপিক প্রেগন্যান্সির ইনসিডেন্স বেড়ে যাবে, ইনফার্টিলিটি বেড়ে যাবে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হবে, পেরিহেপাটাইটিস ভেরি ইম্পর্টেন্ট। পেরিহেপাটাইটিস একটা কি? পেরিহেপাটাইটিস হচ্ছে ফিটস হাক্স ক্রুটিস সিনড্রোম। এটার একটাই হচ্ছে গিয়ে মানে যে ট্রায়াডটা সেটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পেরিহেপাটাইটিস থাকবে, মানে আপনি লিভারে পেইন পাবেন। লিভার যখন আপনি পালপেট করবেন তখন হচ্ছে অনেক পেইন থাকে। তাহলে মনে রাখেন ফিটস হাক্স ক্রুটিস সিনড্রোম, দিস ইজ দা চিট কোড হচ্ছে কি, বা চিট ইয়েটা হতেছে পেরিহেপাটাইটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে থাকে না অনেক সময়, এটা মনে রাখবেন। পেরিহেপাটাইটিস ইজ আ ফিটস হার্টস ক্রুটিস সিনড্রোমের মধ্যে আমরা পেরিহেপাটাইটিস পাবো। ইনভেস্টিগেশন আমরা কি করব? এটা হচ্ছে ট্র্যাডিশনাল কালচার আমরা করব না, আমরা চলে যাব নেটে। সবসময় মনে রাখবেন নেট, ক্লামাইডিয়া নেট, গনোরিয়া নেট, ঠিক আছে। তাহলে নেটটা কি? নেটটা হচ্ছে কি আমার নিউক্লিয়ার অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট আর র্যাপিডলি ইমার্জিং দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। ইউরিন হচ্ছে ফার্স্ট ভয়েস ইউরিন স্যাম্পল দিবে একদম আর্লি মর্নিং এ, যে ইউরিনটা পাবো আমরা, হ্যাঁ, ওই ফার্স্ট ইউরিনটা, সেটার হচ্ছে স্যাম্পল দিব। ভালভোভাজিনাল সোয়াব নিতে পারে, অথবা সার্ভাইকাল সোয়াব দিয়ে আমরা নেট টেস্ট করতে পারি, ঠিক আছে। কিভাবে নেট টেস্ট করব? শুধু ব্লাডে তো করলে হবে না, এটা কি করবে? আমরা যে সোয়াবটা নিব, হ্যাঁ, সার্ভাইকাল সোয়াব অথবা ভালভোভাজিনাল সোয়াবটা নিব, ওইখান থেকে হচ্ছে আমরা নেট টেস্টটা করব, ওকে। তারপর আমরা কি পাবো এখানে? এখানে হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ স্ক্রিনিং। এই যে দেখেন এটা ইংল্যান্ডে হচ্ছে কি স্ক্রিনিংটা কিভাবে করি? ওই যে বললাম না যে 50% হচ্ছে ওমেনরা অ্যাসিম্পটোমেটিক থাকে। কখন আমি বুঝবো যে এরা হইতেছে গিয়ে তাদের ক্লামাইডিয়া আছে? বুঝার তো কোনো ওয়ে নাই, আর তাদের তো সিমটমসই নাই, মেলদেরও তো সিমটমস নাই। তো আমাদের কি করতে হবে?
করতে হবে হচ্ছে 15 থেকে 24 বছর বয়সী যত মেল আর ফিমেল আছে ইংল্যান্ডে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসতে হবে। ওকে, ওকে। তাহলে এটা হচ্ছে গিয়ে, এটা প্রত্যেক 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত এরা যারা আছে তাদেরকে হইতেছে গিয়ে আমরা এই যে ইয়ে করব, ন্যাশনাল স্ক্রিনিং এর আন্ডারে নিয়ে আসবো। সেটা কি, কি স্ক্রিনিং? এটা কিন্তু ন্যাশনাল স্ক্রিনিং ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস না, এটা হচ্ছে ন্যাশনাল স্ক্রিনিং ফর ক্লামাইডিয়া। তো ক্লামাইডিয়াটা আমরা দেখবো যে এখানে কোনো ইয়ে আছে কিনা। এটা কি করি আমরা, এই যে প্যাপেসমিয়ার নেই, প্যাপেসমিয়ার নিয়ে আমরা হচ্ছে ইনফেক্টেড এন্ডোসার্ভাইকাল সেল থেকে আমরা কি পাবো, এখানে রেড ইনক্লুশন বডি পাবো। এই যে দেখেন লাল হয়ে আছে, আমি মার্ক করে দিচ্ছি, রেড ইনক্লুশন বডি পাবো, উইচ ইজ টিপিক্যাল। ওকে, উইচ ইজ টিপিক্যাল। এটা আমরা মাইক্রোবায়োলজিতে পড়ছিলাম না, যে ইনক্লুশন বডি পাই আমরা ক্লামাইডিয়াতে। দেখছেন এখানে হচ্ছে আমরা যে রেড ইনক্লুশন বডি পাবো যখন আমরা স্ক্রিনিং করব, হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিকদের পাবো। ম্যানেজমেন্ট আমরা কি করব, পিআইডি এর ম্যানেজমেন্ট আমরা বলছি ওই যে ওইটাই, সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন দিতে পারি আমরা 7 দিনের কোর্স, অথবা আমরা অ্যাজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ দিয়ে দিতে পারি। ঠিক আছে, মনে রাখবেন যে যত ইনফেকশন আছে এই সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ডক্সিসাইক্লিন এবং মেট্রোনিরাজল এই দুটো হচ্ছে গিয়ে সাজেস্টিভ মেডিসিন। হ্যাঁ, পিআইডির ক্ষেত্রেও সেম, এখানেও সেম। এখানেও দেখবেন আমরা ডক্সিসাইক্লিন দিয়ে দিব, অ্যাজিথ্রোমাইসিনটা আমরা দিয়ে দিতে পারি ফর 7 days কোর্স অফ দ্য ডক্সিসাইক্লিন। ইফ প্রেগনেন্ট দেন ইরাথ্রোমাইসিন, যদি প্রেগনেন্টের পেশেন্ট আসে আমরা কি অ্যাজিথ্রোমাইসিন দিব? নো, আমরা দিব হচ্ছে ইরাথ্রোমাইসিন অর অ্যামোক্সিসিলিন, সরি ডক্সিসাইক্লিন দিব না। ডক্সিসাইক্লিন কিন্তু প্রেগন্যান্সিতে আপনার ক্যাটাগরি খারাপ, ঠিক আছে, ক্যাটাগরি ডি। তো আমরা ডক্সিসাইক্লিনটা হচ্ছে কি দিব না তখন, ক্যাটাগরি ডি এটা। এটা আমরা তখন কি করব, প্রেগনেন্ট পেশেন্ট হলে আমরা ইরাথ্রোমাইসিন আর অ্যামোক্সিসিলিন দিব। এবং অ্যাজিথ্রোমাইসিন আমরা কনসিডার করতে পারি, বাট এখানে বেনিফিট রিস্ক আছে পেশেন্টের। হ্যাঁ, আমার তো দরকার কি, আমরা একবার ইরাথ্রোমাইসিন দিয়ে দিব বা অ্যামোক্সিসিলিন দিয়ে দিব, ঠিক আছে। এখন আসেন যাদের হচ্ছে কি ক্লামাইডিয়া আছে তাদেরকে আমরা অফার করব হচ্ছে কি ইনিশিয়াল পার্টনার ইনোটিফিকেশন, মানে তার যে ইনিশিয়াল পার্টনার ছিল সেগুলো নোটিফিকেশন আমরা করব আইদার ট্রেন প্র্যাকটিস নার্স উইথ সাপোর্ট ফর গাম। গাম মানে কি, গাম মানে হচ্ছে জেনিটো ইউরিনারি মেডিসিন। একটু পরে দিব ভাইয়া, তাই আমি আপনাকে মানে জানানোর জন্য বলছি। হ্যাঁ, কোনো সমস্যা, আমার কোনো সমস্যা নেই। 5-7 মিনিট, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে কই গেল এটা, এই যে গাম হচ্ছে জেনিটোরিনারি মেডিসিন। হ্যাঁ, রেফার টু গাম ক্লিনিক, জেনিটোরিনারি মেডিসিন ক্লিনিকে আমরা পাঠিয়ে দিব ফর মেন সিম্পটোম্যাটিক ইনফেকশন অল পার্টনার্স ফ্রম 4 উইকস। যেই সব মানে ছেলেদের হইতেছে গিয়ে আপনার সিমটমস পাবো, মানে ওই যে কি ইউরেথ্রাল ডিসচার্জ পাবো, আর হচ্ছে গিয়ে আপনার ইউরেথ্রাইটিস পাবো, আর হচ্ছে গিয়ে আপনার ওই যে ডিসইউরিয়া পাবো, তারা তো সিমটোমেটিক, তাদেরকে আমি পজিটিভ পেলাম। তাদের কি করব, তাদের ক্ষেত্রে 4 সপ্তাহ পর্যন্ত তারা মানে লাস্ট 1 মাসের মধ্যে যে কজনের সাথে ছিল ওদেরকে আমাদের হচ্ছে গিয়ে আপনার কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে। আর ফিমেলদের জন্য কি 6 মাস, এটা মনে রাখেন। ফিমেলদের জন্য 6 মাস, মেলদের জন্য 1 মাস, মনে থাকবে। সিমটোমেটিক ম্যান 4 সপ্তাহ, অর্থাৎ 1 মাসের মধ্যে যতজনের সাথে সে সেক্সুয়াল ইনভলভ হয়েছে তাদেরকে আমাদের ট্রেস করতে হবে। ফিমেল সিমটোমেটিক যারা ছিল, সরি ফিমেল হচ্ছে কি, ওমেন হচ্ছে অ্যাসিমটোমেটিক ম্যান অল পার্টনার ফ্রম 6 মান্থ। হ্যাঁ, ফর ওমেন তাহলে হচ্ছে কি অ্যান অ্যাসিমটোমেটিক ম্যান, যদি ছেলেরা যদি হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে অথবা ফিমেল হচ্ছে সিমটোমেটিক আছে ওর অ্যাসিমটোমেটিক বোথ, তাহলে কি করতে হবে, লাস্ট 6 মাসেরটা আমার ট্রেস করতে হবে। আর মেলদের ক্ষেত্রে কি, মেলদের ক্ষেত্রে যদি সিমটোমেটিক ইনফেকশন থাকে তাহলে লাস্ট 1 মাসের সবাইকে আমার ট্রেস করতে হবে। করে কি করব, করে তাদেরকে ধরে ধরে আমি অফার করব, ট্রিটমেন্ট দিব, আর হচ্ছে তাদেরকে আমি স্ক্রিনিং করব, শেষ। ক্লিয়ার? বলেন রেনুমা আপু, এফেক্টেড মেলদের কতদিনের পার্টনার স্ক্রিনিং করব? আপু 6 months. এফেক্টেড মেল, Oh, 4 weeks, 4 weeks. ওকে। অ্যাসিমটোমেটিক মেল, অ্যাসিমটোমেটিক মেল, Then 6 months. গুড। আচ্ছা বলেন শাহনাজ আপু, শাহনাজ আপু বলেন হচ্ছে সিমটোমেটিক ফিমেল কতদিনের টেস্ট করব? সিমটোমেটিক ফিমেল হচ্ছে 6 মান্থ। অ্যাসিমটোমেটিক না, এসিমটোমেটিক হচ্ছে কি 6 মান্থ তার সকল পার্টনারকে এবং তাকে। আর হচ্ছে যখন হচ্ছে সিমটম থাকবে এটা জানি না। সিমটম অ্যাসিমটোমেটিক ফর ফিমেল বোথ 6 মান্থ, ঠিক আছে। সিমটোমেটিক মেন এটা হচ্ছে গিয়ে
1 মাস। মেলের সিমটম থাকলে 1 মাস। ফিমেলের সিমটম বোথ, মেলের অ্যাসিম্পটোমেটিক, সব 6 মান্থ। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন তো ট্রিটমেন্টটা বলেন, শাহনাজ আপু ট্রিটমেন্টটা বলেন। ট্রিটমেন্টটা হচ্ছে আমরা নর্মালি পেশেন্টকে হচ্ছে ডক্সিসাইক্লিন দিব 7 ডেজ এর জন্য, অথবা মেট্রোনিডাজল দিব, না সরি অ্যাজিথ্রোমাইসিন দিব। এজিথ্রোমাইসিন, ভেরি গুড। প্রেগন্যান্সিতে কি দিবেন আপনি? প্রেগনেন্সিতে ইরিথ্রোমাইসিন অথবা হচ্ছে কি আমি অ্যামোক্সিসিলিন দিব। ভেরি গুড, ভেরি ওয়েল ডান, ভেরি গুড। আচ্ছা আমাকে বলেন তো আমরা কি পাবো এখানে, যে আমরা যে প্যাপ স্মেয়ার করে স্ক্রিনিং করলাম, কি পাবো, কি দেখে বুঝবো যে এটা ক্লামাইডিয়া? ক্লামিডিয়া হচ্ছে ওই যে রেড রেড ডট সাইন ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ, খুব ভালো, খুব ভালো করছেন। ঠিক আছে, তার মানে আপনি ক্লাসে মনোযোগ দিয়েছেন। ঠিক আছে, ভেরি গুড, ভেরি ওয়েল ডান আপু। শেষ তাহলে ক্লামাইডিয়া এরই কোশ্চেন, এই কোশ্চেন এখানে সাথে হচ্ছে কি এগুলো একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, এই যে দেখেন, হুইচ এজ গ্রুপ হ্যাজ হাইয়েস্ট রেট অফ ক্লামাইডি ইনফেকশন, আমরা পড়ছি কিন্তু যে 15 বছর থেকে 25 বছর পর্যন্ত করবো, কিন্তু এর মধ্যে হচ্ছে কি 20 থেকে 24 এর হচ্ছে কি বেশি বেশি হতেছে কি ইনফেকশনের চান্সেস আর হাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি এটা দেখেন, এই যে আহ এটা দেখেন, এই যে which one of the following is least associated with untreated infection, untreated infection করলে কি হবে, কি হবে বলেন তো আগে, যদি ইনফেকশন আমি ট্রিটমেন্ট না করি কি হয় ক্লামাইডিয়াতে? ইনফার্টিলিটি। ফার্টিলিটি হবে, আর কি হবে? সবই হবে এখানে, শুধু হবে নাকি এই যে পেরিনেফ্রিক অ্যাবসেস, না এটা হয় না, কারণ পেরিহেপাটাইটিস হয় কিসে হয়? ফ্রি স্কার সিনড্রোম, হ্যাঁ এটাতে হবে পেরিহেপাটাইটিস। ইনফার্টিলিটি হবে, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হবে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অলসো ফিচার অফ ওই যে ফিটস হার্ট স্কার সিনড্রোমের মধ্যে হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, একটোপিক প্রেগন্যান্সিও হবে, তাহলে হয় নাকি পেরিনেফ্রিক অ্যাবসেসটা হয় না। ঠিক আছে, ওকে, পারবেন আপনারা। আইউডি তো আমরা পড়ছি, আর কত পড়বো আইউডি? জি আপু, পড়ানো হয়েছে। আইউডি একটা বলি যে আইউডি আপনারা পড়ছেন সবাই, আইউডি দুইটা থাকে। কোশ্চেন ছিল গত ক্লাসের, আমি আসলে মানে ক্লাসটা খুব ধরতে পারি না, আমি খাতায় লিখে রাখছি পড়ার সময়। এই যে আমাদের যে পিল গুলা মিক্সড পিলটা না, আমি মানে একটু আওলাই ফেলতেছি। আমরা যদি ফার্স্ট উইকে দুটা দুটা আমাদের মিস হয়, তাহলে হচ্ছে আমরা কন্ট্রাসেপ্টিভ নিব, ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ নিব, আর সেকেন্ড উইকে আমরা কন্ডম নিব। দুইটার বেশি আপু, দুইটার বেশি, দুইটার হ্যাঁ, বেশি। দুইটার বেশি। দুইটার বেশি যদি হয় ফার্স্ট উইকে হচ্ছে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, কারণ আমাদের তো তখন ওইভাবে কাজটা ওইভাবে ফাংশনটা করে ফেলতে পারবে না। হ্যাঁ, ফার্স্ট উইকে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, সেকেন্ড উইকে হচ্ছে ওরকম কিছু দরকার নাই। আর থার্ড উইকে হচ্ছে গিয়ে, সেকেন্ড উইকে আপনি হচ্ছে গিয়ে ওই যে এক্সট্রা প্রিকশন নিতে পারেন, কন্ডোম। আর থার্ড উইকসে যদি হয় তাহলে পিল ফ্রি ইন্টারভেলটা আমরা উইথড্র করবো না, আমরা কি করবো, ওই যে 21টা পিল খাওয়ার পরে যে 7 দিন যে আয়রন ট্যাবলেট ছিল ওইটা আর নিব না, ওই 21 দিন কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে নেক্সট ইয়াটা শুরু আপু করব। আমি যেটা বুঝিনি সেটা হচ্ছে সেকেন্ড উইকেটটা, আমি প্রথম আর থার্ড উইকেটটা বুঝেছি, কিন্তু ফার্স্ট উইকে বইতে লেখা আছে যে কোনো ধরনের কোনো এক্সট্রা প্রিকশন নিতে হবে না, কিন্তু আপনি বলছেন যে কন্ডম নিতে হবে। কোনটা সেকেন্ড উইকে? জি। সেকেন্ড উইকে এক্সট্রা প্রিকশন আপনি কন্ডম নিতে পারেন, ওইভাবে হচ্ছে কি রিঅ্যাসিওর করবো আমরা, কিন্তু ওই যে বইতে লেখা আছে আপু 7 দিন টানা পিলটা খেলে নেক্সট 7 দিন মানে ম্যান্ডেটরি না। মানে ইসের চান্স কম, হ্যাঁ ওইটাই, মানে প্রথম 7 দিন তো চান্স কম, এফেক্টিভনেসটা ওই কম জন্যই থাকবে, আচ্ছা, সেকেন্ড আমি উইকে এফেক্টিভনেস ওরকম কম করে। আপনার আনম্যারিড মেয়েদেরকে তো আমরা হচ্ছে কি ইয়ে দিব না, আপনার তাদেরকে তো হচ্ছে আমরা ওসিপি দিতে পারবো না। সেক্ষেত্রে কি আমরা যদি তাদের যদি অনেক মানে ম্যাফেনামিক অ্যাসিডে যদি তার যদি মানে যে পেইন যেটা বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন যদি কারেকশন না হয়, তাহলে আমরা কি দিব? ওই ক্ষেত্রে ওসিপি না দিয়ে কি মানে অন্য কি না দিব? আপু, এটা কোথায় পাইছেন আনম্যারিড মেয়েদেরকে সিওসিপি দিব না? আমার তো সিওসিপি তো শুধুমাত্র ইয়েতে ইউজ করা হয় না, সিওসিপি তো হচ্ছে অনেক ফাংশন আছে ওর, হচ্ছে গিয়ে ডিউবি তে, তারপর হচ্ছে গিয়ে মানে পেনের জন্য, ক্রনিক পেলভিক পেনের জন্য তো সিওসিপি দেওয়া হয়। আনম্যারিডদেরকে তো আমাদের দেশে দিতে বারণ করে। না আপু, আমাদের দেশেরটা এখন মানে এখানে বললে হবে না, আমাদের দেশেরটা বললে হবে না, কিন্তু আচ্ছা, সিওসিপি তো দেই আমরা, সিওসিপি দেই, সিওসিপি তো দেই আপু। সিওসিপি আনম্যারিড দেওয়া হয় যাদের হতেছে পিসিওস আছে, পিরিয়ড রেগুলার করার জন্য তো সিওসিপি দেওয়া হয়।
ঠিক আছে, ওই যে টানা 3 মাস দেওয়া হয়। আবার যাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন আছে, বিশেষ করে যাদের হইতেছে সেকেন্ডারি, আপনার সেকেন্ডারি ডিসমেনরিয়া আছে, তাদের ক্ষেত্রেও আনম্যারিড দেওয়া হয় তো আপু, দেওয়া হয়। আচ্ছা আনম্যারিডদের যেটা বলে সেটা হচ্ছে কি আপনি আইইউসিডি বা এগুলা দিবেন না, কারণ হচ্ছে ওর তো ইয়ে না, ওর তো হাইমেন ইনটেক, তো হ্যাঁ ওইখানে দিবেন না। আর হইতেছে গিয়ে আর লার্কের মধ্যে দিতে বলে হচ্ছে ইমপ্লান্ট। ইমপ্লান্টটা হচ্ছে সব থেকে ভালো, কারণ ইমপ্লান্টের হইতেছে গিয়ে আপনার যারা হইতেছে কি ওই যে মানে আমরা বললাম না ফ্রেশার্স গাইডলাইন গত ক্লাসে, যে 14 বছর, ইউকে তে কি আপনার 14 বছর 15 বছর থেকে ওরা হচ্ছে সেক্সুয়ালি কনসেন্ট দিতে পারে উইদাউট এনি, কি বলবো, উইদাউট এনি মানে প্রিকশন, গার্ডিয়ানের সে চাইলে দিতে পারে। প্রিকশন সে চাইলে নিবে না, আর মন চাইলে সে নিবে না, কিন্তু সে কিন্তু সেক্সুয়ালি সে অ্যাক্টিভ, সেক্সুয়ালি সে কনসেন্ট দিতে পারে। 14 বছর থেকে সে কনসেন্ট দিতে পারে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তার গার্জিয়ানের পারমিশন লাগবে না সেক্স করতে। এখন সেই ক্ষেত্রে তাদেরকে এই আমরা যে বললাম না যে ইয়াং যারা, ইয়াং ফ্রেশার যারা, হ্যাঁ, তাদের হচ্ছে ফ্রেশার্স গাইডলাইন কি বলছে, ফ্রেশার্স মানে কি ফ্রেশার, মানে 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 নতুন বা ফ্রেশ ফ্রেশ ইয়া পাবলিক আর কি। তো তাদের ক্ষেত্রে বলছে হচ্ছে ইমপ্লাননটা দিতে, কারণ ইমপ্লাননটা হচ্ছে কি আপনার লার্ক হিসেবে ভালো কাজ করে, হ্যাঁ। এবং ইমপ্লাননের হচ্ছে গিয়ে আপনার ফেলোর রেটটা অনেক কম, কিন্তু এদেরকে আমি লার্ক দিব কারণ হচ্ছে এরা তো পিল খাইতে ভুলে যাবে, ছোট মানুষ, 14-15 বছরের মেয়েরা তো আমাদের কাছে তো ছোট, ওইখানেও তো ছোট। তো সেইখানে হতেছে কিন্তু ওরা হতেছে এরা করতে পারে, যেহেতু কনসেন্ট, ওরা হচ্ছে ফ্রি মিক্সিং মিক্সিং কান্ট্রি, ওরা সেক্সুয়ালি ওরা ইনভলভ হইতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে ওদেরকে আমরা লার্কের দিব। কারণ আপনার ইয়েটা দিব না কেন, শর্ট অ্যাক্টিভটা দিব না কেন, ওরালটা দিব না কেন, কারণ ওরা ভুলে যাবে, ওরা এভরিডে ওদের পিল খাইতে ওদের মনে থাকবে না। এবং যার কারণে ওরা যদি প্রেগনেন্ট হয়, কারণ বেশিরভাগই তো এই সময় কোনো ইয়েতে থাকে না, কমিটমেন্টে থাকে না, তারা তো ম্যারিড হয় না, তো কমিটমেন্টে থাকে না, তারা জাস্ট লিভ টুগেদার করে। তো দেখা যায় যে এইসব ক্ষেত্রে এদের জন্য প্রেগনেন্সিটা একটা হার্মফুল, তাদের ফর মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনের জন্য ওই প্রেগনেন্সিটা হার্মফুল। যার কারণে ওরা হইতেছে কন্ট্রাসেপটিভ দিলে আপনি ওরালি দিবেন না, ওদেরকে দিতে হবে লার্ক। লার্ক মানে হচ্ছে লার্জ অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ মেথড। তো লার্কের মধ্যে আপনি হচ্ছে আইইউসিডি আইইউডি দিবেন না, এটা দিতে পারেন, কিন্তু এদের পরবর্তীতে হচ্ছে হাইপারপ্লেসিয়া সহ নানান কারণে সমস্যা হতে পারে। তাদের জন্য ইম্পর্টেন্ট হইতেছে ওই যে ইয়াটা দেওয়া, ইমপ্লান্টটা দেওয়া। হ্যাঁ, ইম্পর্টেন্ট আপনি দিতে পারেন, ইমপ্লাননটা আপনি ইজিলি দিতে পারেন, এই আর কি। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো কোনো পেশেন্ট যদি সে যদি 3 মাসের একটা ইনজেকশন দেওয়া থাকে, এখন হচ্ছে তার ইরেগুলার ব্লিডিং, সেক্ষেত্রে আমরা কি করবো? রক্ত কম বাংলে কি করবো, রক্ত বেশি বাংলে কি করবো? ইনজেকশন আপনার দেওয়া আছে। ইনজেকশন তো দিতে হলে আপনার আগে ওই যে ভ্যাজাইনাল ব্লিডিংটা আগে চেক করে নিতে হবে, কারণ ইনজেকশন গুলা কি শুধুমাত্র সিওসিপি ছাড়া সবই হচ্ছে প্রোজেস্টেরন রিলেটেড, হ্যাঁ, সবই হচ্ছে প্রোজেস্টেরন বেস। তো প্রোজেস্টেরন বেজের একটাই হচ্ছে প্রবলেম, প্রোজেস্টেরন হচ্ছে ভালো এজ এ ইয়ে, সে হচ্ছে ভালো, কারণ তার হইতেছে কি আপনার এফিকেসি ভালো, এফিসিয়েন্সিও হচ্ছে ভালো, কিন্তু একটাই সমস্যা তার, সে হচ্ছে ইরেগুলার ব্লিডিং করে। হয় আমাদের ইয়া করবে, নয়তো হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং করবে, ইরেগুলার ব্লিডিং করবে, এগুলা হচ্ছে এরাটিক ব্লিডিং করবে, এটাই হচ্ছে তার সমস্যা। তো এই আপনার যখন প্রজেস্টেরন আপনি দিবেন, তখন হতেছে কি আপনার আগে ডায়াগনোসিস করে দিতে হবে যে পেশেন্টের কোনো আনডায়াগনোস ভ্যাজিনাল ব্লিডিং আছে কিনা। আর আমরা তো পড়েই ফেলছি যে আহ, কিসে বলে যে ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং এর জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মিরেনা। মিরেনা তো নিজের ইটসেলফ ইন্টারইউটেরাইন সিস্টেম, মিরেনা প্রজেস্টেরন সিস্টেম কিন্তু, ঠিক আছে। আপনার যদি এক্সেসিভ ব্লিডিং হয়, ওটা ট্রিটমেন্ট হচ্ছে মিরেনা, ওটা প্রজেস্টেরন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আপনার তো ওইটা তো দেখতে হলে তো আপনার হইতেছে ডায়াগনোসিস করতে হবে আগে, ডায়াগনোসিস কেসটা বের করে যে এটা কি আসলে কোনো আপনার লাইক এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া কিনা। এখন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হলে কিন্তু আমরা প্রজেস্টেরন বেজ আইইউএস দিতে পারি, হ্যাঁ। অথবা এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিনা, অথবা এটা সার্ভাইকাল কোনো সমস্যা কিনা, অথবা তার ফাইব্রয়েড কিনা, ওইটা তো ডিপেন্ড করতেছে আপনার ডায়াগনোসিসের উপরে। কিন্তু আপনার যদি এইচএমবি থাকে, এইচএমবির ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে মিরেনা। তারপর যদি আপনার না হয় 3 মাস দেওয়ার পর বা 6 মাস দেওয়ার পর যদি এটা কন্ট্রোল না হয়, তখন আপনার হইতেছে কি রেসপেক্টিভ ট্রিটমেন্টটা যাইতে হবে। সেটা তো ডিপেন্ড করতেছে পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট কিনা, পেশেন্টের ফ্যামিলি ইনকমপ্লিট কিনা, পেশেন্ট ফার্টিলিটি চায় কিনা, এগুলোর উপরে সবকিছু ডিপেন্ড করতেছে আপু, ঠিক আছে। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন হলো, আমরা যে যদি আমাদের পরপর দুটো বড়ি মিস হয়, 3টা মিস হয়, তাহলে আমরা কয়টা বড়ি খাবো যেদিন মনে পড়বে? আপনার 2টা মিস হলে 2টাই খাই নিতে হবে পরের দিন, এবং যে কটা মিস হবে আপনার 3টা হলে আপনার আগের গুলা খাইতে হবে, ওইটাও খাইতে হবে, খায় তারপর আপনি কোন উইকে পড়ছেন সেটা দেখতে হবে। ফার্স্ট উইকে পড়লে ইমার্জেন্সি, ফার্স্ট উইকে তো 3টা মিস হওয়ার কথা না, 2টার বেশি মিস হওয়ার কথা না। 7 দিনের মধ্যে তো 2টার বেশি মিস হলে তো 3টা দিন, তাহলে তো ওই যে ইমার্জেন্সি নেবেন। আর সেকেন্ড উইকে হইতেছে নর্মালি 2টার বেশি মিস হয় না, 3টার বেশি মিস হয় না, হইলে ওই যে আপনাকে হচ্ছে অ্যাডিশনালটা নিতে হবে, আপনি যেটা তিনটে মিস
হ্যাঁ আপু, বুঝি নাই। তিনটা মিস হলে কি তিনটাই খেয়ে নিবে? হ্যাঁ হ্যাঁ, তিনটা মিস হলে তিনটাই খাবে, মানে সে হচ্ছে মিসড পিলটা খাবে, খেয়ে তারপর সে হচ্ছে কি ওই ওই মানে উইক ওয়াইজ রেগুলার করে দেখাবে। ইয়াটা নিবে, প্রোটেকশনটা নিবে। আপু ঠিক এখানে আছে, একটা কথা আছে তিনটার ব্যাপারে। বলো। তিনটার ব্যাপারে আমরা যেটা জানি যে যদি তিনটা পিল মিস হয় ওই সাইকেলে ওই পিলটা আর কাজ করবে না, তাকে অন্য কোনো পদ্ধতিতে চলে যেতে হবে এবং নেক্সট পিরিয়ড হওয়ার পর নতুন পিল শুরু করতে হবে। হ্যাঁ আপু, তিনটা, এটা তো হচ্ছে কি তা মানে যেটা বলে যে ফার্স্টে দুইটার বেশি হলে তো আপনি নিবেন, যদি দুইটা পর্যন্ত হয়, কিন্তু তিনটার বেশি হলে নিতে বলে, নিয়ে মানে অ্যাকর্ডিং টু আপনার হচ্ছে আরসিওজ এর গাইডলাইনে যেটা বলছে, হ্যাঁ এটা তো আমাদের ইয়া না, ওটা গাইডলাইন ওয়াইজ দিতে হবে। তো যেটা করতে হবে নিয়ে তারপর হতেছে কি তার রেসপেক্টেড, যে ফার্স্ট উইকে হলে ইমার্জেন্সি নিবেন, সেকেন্ড উইকে হলে ওরকম টেনশনে কিছু না, থার্ড উইকে হলে তো আমরা পিল ফ্রি ইন্টারভেল বন্ধই করে দিব, বন্ধ করে আমরা হচ্ছে আবার নতুন ট্যাবলেট শুরু করব। ঠিক আছে, এটা আচ্ছা আপু, একদম আমি দুটো কোশ্চেন। আরসিওজিটার মতোই পড়তে হবে। ঠিক আছে, আমার আচ্ছা আগাই তাহলে আমি, চলে। হ্যাঁ, আর জি, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু ইয়েতে গ্রুপে লিখে দেন, নাহলে আমরা শেষ করতে পারবো না, আমরা তো আজকে ফার্মাও দেখবো একটু। ঠিক আছে ঠিক আছে। জি ঠিক জি আছে, আচ্ছা আপু। আপু আর কোনো কোশ্চেন থাকলে শাহনাজ আপু আমাকে টেক্সট করে দিয়েন। আই হোপ মানে মোটামুটি আপনি ক্লিয়ার, এগুলো ক্লিয়ার হয়েছে না আপু? জি জি, থ্যাংক ইউ। জি আপু, ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করে আইইউসিটি আমরা পড়ে ফেলছি অলরেডি, কয়েকবারই পড়ে ফেলছি, আরেকবার একটু দেখে ফেলেন। এটা হচ্ছে গিয়ে বেশি আমি এখানে আপু যাচ্ছি না, গত এটা ক্লাসে এটা পড়ানো হয়েছে, গত ক্লাসে হয়েছে এটা। আইইউসিটি কি পড়াইছি? পড়াইছি, ও তাহলে তো পড়াবো না। যেটা পড়ে পিউপেল পরীক্ষা পড়াইছি, জি জি আপু। এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, আমি কিছু আগায় রাখছিলাম যে ফার্মার জন্য। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, জি আপু। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পড়ছি। হুম, পড়াইছি পড়াইছি। এইটা আর দেখেন ফার্স্ট এতেই আছে একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিপিট আছে, রিপিট আছে না, হ্যাঁ, আমি তো আপনাকে চেক করে নেই, রিপিট আছে যতদূর আমার মনে পড়ে। জি আপু রিপিট আছে। এই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রিপিট আছে, হ্যাঁ। আপু রিকারেন্ট এন্ডোমেট্রিয়াল মিসক্যারেজ ক্যান্সার, থেকে স্টার্ট হবে। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট থিং, ইন্টারেস্টিং একটা জিনিস। এটা আপনাদের লাগবে, আপনারা যখন কাজ করেন হসপিটালে এটা লাগবে, এবং দেখবেন অনেক পেশেন্ট পাবেন আপনারা আপনাদের নিজেদের চেম্বারে। হাইড্রোজেন ফর্মও পড়ছি, যে এখান থেকে জাস্ট এই ফিচার গুলো একটু দেখবেন। আর এখান থেকে আসে হচ্ছে এই যে ট্রিপ্লয়েড, এটা আসে পরীক্ষাতে টাইপ, কি বলে যে কমপ্লিট কোনটা আর ইনকমপ্লিটের এটা আসে, এটাই আসে আর আসে না। ওকে, রিকারেন্ট মিসক্যারেজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার, এখানে একটু পড়ানোর জিনিস আছে, হ্যাঁ। কোনটা থেকে ইয়ে করবো, অলিগোহাইড্রম, চাইল্ড কনসেন্ট, একটোপিয়ান ডিসঅর্ডার। আচ্ছা, রিকারেন্ট মিসক্যারেজ কোনটাকে বলতেছি আমরা? রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে কি বারবার মিসক্যারেজ হয়। এখন কয়টা পর্যন্ত বলতেছি, হ্যাঁ কয়টা থেকে আমরা বলবো যে একটা মিসক্যারেজ না দুটা মিসক্যারেজ? বেসিক্যালি যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে রিকারেন্ট মিসক্যারেজ ইজ ডিফাইন্ড অ্যাজ আ 3 or more কনজিকিউটিভ স্পন্টেনিয়াস অ্যাবর্শন। কনজিকিউটিভ মানে কি, পরপর তিনটা যদি আপনার অ্যাবর্শন হয়ে গেল, হ্যাঁ, ইটস অকার্ড অ্যারাউন্ড 1% অফ দ্য ওমেন। প্রত্যেক দেখা যায় যে 1%, একজনের মধ্যেই দেখা যায় যে রিকারেন্ট মিসক্যারেজ একটা হিস্ট্রি থাকে, এবং 3 or more কনজিকিউটিভ স্পন্টেনিয়াস অ্যাবর্শন যদি হয়ে যায়, মানে স্পন্টেনিয়াস, আপনি কিছু খেলেন না বা কিছু না, কিছুই না, জাস্ট নিজে থেকে যদি স্পন্টেনিয়াসলি অ্যাবর্শন হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি রিকারেন্ট মিসক্যারেজ। কজের মধ্যে কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এবং এটা কত সপ্তাহের মধ্যে হবে? উইদিন 24 উইকস, লিখে রাখেন পাশে, উইদিন 24 উইকস বা বিফোর 24 উইকস এর মধ্যে যদি হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি রিকারেন্ট মিসক্যারেজ, হ্যাঁ। আর এজ অফ ভাইবিলিটি হচ্ছে অ্যাকর্ডিং টু ইউকে এটা হচ্ছে 24 অনওয়ার্ড আর কি। তাহলে কজের মধ্যে আমরা কি বলবো? অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই পাশে একটু লিখবো, আমরা নোট ডাউন করবো। তো অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোমটা কি? অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোমটা আমরা জানি যে এখানে একটা হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে শরীরে, যেটা হচ্ছে কি আপনার প্রেগন্যান্সিতে কি করে, ওটারে ওই জাস্ট বাচ্চাটাকে হচ্ছে ফরেন পার্টিকেল মনে করে ওইটাকে নষ্ট করে দেয় বা মিসক্যারেজ করা দেয়। তারপর আপনার প্লাসেন্টাল ব্লাড সার্কুলেশনটাকে বন্ধ করা দেয়, হ্যাঁ। ওইখানে হচ্ছে প্লাসেন্টাতে হইতেছে গিয়ে আপনার ফোকাল লেশন ফরমেশন করে এই অ্যান্টিবডিটা, হ্যাঁ। তো এখানে আমরা কখন বলবো যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কিনা? যদি এটা একটু নোট ডাউন করেন, মোর দ্যান 3 মিসক্যারেজ, হ্যাঁ, কনজিকিউটিভ মিসক্যারেজ। কনজিকিউটিভ মানে কি? পরপর তিনটা প্রেগনেন্সি, হ্যাঁ, কনজিকিউটিভ মিসক্যারেজ হয় বিফোর 10 উইকস, বিফোর 10, একটু লিখে রাখেন পাশে। যদি আপলা, হ্যাঁ, আপলা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস,
তিনটার বেশি কনজিকিউটিভ প্রেগন্যান্সি লস যদি হয় কখন? 10 সপ্তাহের আগে। মোর দেন ওয়ান অর মোর দেন ওয়ান, এটা হ্যাঁ, ওয়ান অর মোর দেন ওয়ান মরফোলজিক্যালি নর্মাল ফিটাল লস যদি হয় আফটার 10 উইকস। হ্যাঁ, মরফোলজিক্যালি নর্মাল বলতে কি বলতেছি? মরফোলজিক্যালি নর্মাল বলতে বলতেছি তার ফিটাল হার্ট রেট আসছিল 10 সপ্তাহ পরে, হ্যাঁ, তারপর তার হইতেছে কি জেস্টেশনাল স্যাক ভালো আছে, সবকিছু ভালো আছে মোটামুটি। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এই প্রেগনেন্সিটা সুন্দরভাবে কন্টিনিউ করবে। তো সেটা যদি মোর দেন ওয়ান বা একটা অথবা তার বেশি যদি 10 সপ্তাহের পরে যদি কনসেপ্টটা নষ্ট হয়ে যায় বা মরফোলজিক্যালি ফিটাল লস হয়ে যায়, নর্মাল মরফোলজিক্যালি ফিটাল লস, আর 3 কনজিকিউটিভ বিফোর 10, দেখা গেল যে অনেক সময় বলে না ব্লাইটেড ওভাম, পরপর 2টা 3টা ব্লাইটেড ওভাম হলো, দ্যাট ইজ অলসো কজ অফ আপলা। হ্যাঁ, আর ওয়ান অর মোর মরফোলজিক্যালি নর্মাল, আপাত দৃষ্টিতে মনে হতেছে নর্মাল এটা, কিন্তু সেটাও 10 সপ্তাহ পরে মিসক্যারেজ হয়ে গেল। অথবা ওয়ান পেশেন্ট বার্থ বিফোর 34 উইকস ডিউ টু প্লাসেন্টাল ডিজিজ, যদি প্লাসেন্টাল ডিজিজের কারণে 34 সপ্তাহ আগে যদি একটা অথবা তার বেশি যদি হয়ে যায়, মানে ডেলিভারি হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে আপলার মধ্যে বলবো, সেটা হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। বুঝা গেছে? 3 or more consecutive pregnancy loss before 10 weeks, 1 or more no morphologically normal fetal loss after 10 weeks, 1 or more fetal birth before 34 weeks due to placental disorder. Placental disorder এর মধ্যে অনেকগুলো আছে, আমরা পড়ছিলাম না, ভালমিফর্ম প্লাসেন্টা, তারপর হচ্ছে কি আপনার কি ছিল ওই যে কি বলে প্লাসেন্টাল প্রিভিয়া, অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা, হ্যাঁ, এগুলোর জন্য যদি হইতেছে গিয়ে হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি কজ অফ আপনার আপলা। এখন আর কি কি আছে এর মধ্যে? এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এন্ডোক্রাইন ডিসঅর্ডার কোনগুলা? যদি পুরলি কন্ট্রোল, তার আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু সেটা পুরলি আপু কন্ট্রোল, লাস্টেরটা একটু আরেকবার প্লিজ, বুঝতে পারিনি। ওয়ান অর মোর, হ্যাঁ, লাস্ট ওয়ান অর মোর, ওয়ান অর মোর বার্থ, জি হ্যাঁ, ওয়ান অর মোর ডেলিভারি, ঠিক আছে, ওয়ান অর মোর ডেলিভারি বিফোর 34 উইকস অফ জেস্টেশন। 34 উইকস এর আগে যদি একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায় ডিউ টু প্লাসেন্টাল ডিজিজ, হয়েছে? জি আপু। 3টা বা তার বেশি লেস দ্যান 10 উইকস, একটা বা তার বেশি আফটার 10 উইকস, একটা অথবা তার বেশি বিফোর 34 উইকস ডিউ টু প্লাসেন্টাল কজ। হয়েছে আপু? ক্লিয়ার সবাই? জি আপু, ওকে। আচ্ছা, আরেকটা হতে পারে কি ইউটেরাইন নর্মালিটির জন্য, সেটা কি হতে পারে? ইউটেরাসের সেপ্টেড ইউটেরাস থাকতে পারে, অথবা হচ্ছে কি আপনার ইউনিকর্নুয়েট, বাইকর্নুয়েট, ডাইডেলফিস, হ্যাঁ, একটা হচ্ছে কি সেপ্টেড ইউটেরাস থাকতে পারে। হ্যাঁ, সেপ্টেড ইউটেরাসের জন্য হতে পারে যে মাঝখানে একটা সেপ্টাম আছে, ঠিক আছে, এটার জন্য একটা প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে কি যে ইউনিকর্নুয়েট ইউটেরাস, বাইকর্নুয়েট ইউটেরাস, এগুলোর জন্য হইতেছে কি হইতে পারে, হ্যাঁ। প্যাটার্নাল ক্রোমোজোমাল অ্যানোমালিস, যাদের হইতেছে গিয়ে যে ডাউন টাউনের সিনড্রোম থাকতে পারে, এটা তারা হতে পারে। বা টার্নার আমরা কি পড়ছি জেনেটিক্সে, যে মোর দ্যান 90% টার্নার সিনড্রোম হচ্ছে মিসক্যারেজ হয়ে যাবে কখন? ফার্স্ট ট্রাইমেস্টারে। স্মোকিং, এগুলার জন্য হইতেছে কি রিকারেন্ট মিসক্যারেজ হইতে পারে, ঠিক আছে। এখন এখানে একটু জাস্ট আমি বলার জন্য বলি যে আপনারা কি কি দিবেন। আহ আচ্ছা, এখানে একটু লিখে রাখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখবেন আমাদের অনেক ভুল হয়, এটা ইনফ্যাক্ট আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে বললাম না এইজ অফ ভায়াবিলিটি, কখন থেকে বলবো যে ভায়াবল এজ, কখন থেকে ভায়াবল এজ এর পরে যাব? 28। একটু আমাকে একটা টাইম দিবেন, হ্যাঁ।
একটা মিনিট, আমি একটু নাম্বার একটু ইয়ে করে নিই। ওকে, তাহলে এটা একটু লিখে রাখেন যে এজ অফ ভায়াবিলিটি, হ্যাঁ লিখে রাখেন অ্যাকর্ডিং টু আরসিওজি। আরসিওজির কাছে এজ অফ ভায়াবিলিটি কত? ডাব্লিউএইচওর কাছে এজ অফ ভায়াবিলিটি কত? আর আমাদের কাছে অর্থাৎ এশিয়ানদের কাছে হচ্ছে গিয়ে আমাদের কত, হ্যাঁ আমাদের দেশে কত? ঠিক আছে, ওকে। তাহলে আরসিওজি হচ্ছে কত বলে এজ অফ ভায়াবিলিটি 24 উইকস, ঠিক আছে। ডাব্লিউএইচও কত বলে? 22 সপ্তাহ। আর আমরা কত বলি? কত বলি আমরা? কে বলবেন, বলেন। 8, 28. ভেরি গুড। তাহলে দেখেন কত পার্থক্য দেখছেন। এখন আপনি যখন আমাদের দেশে পরীক্ষা দিতে যাবেন তখন বলবেন যে ভাইবিলিটি যদি বলেন আপনি 24 সপ্তাহ, তখন দিবে আপনারা বোকা, তখন আপনার ইয়ে দিতে হবে যে আপনার তখন হতেছে গিয়ে এভিডেন্স দিতে হবে যে অ্যাকর্ডিং টু আরসিও যেটা হচ্ছে 24 উইকস, ঠিক আছে। ডাব্লিউএইচও তো দুধ আম ভাত দুধ ভাত, ডাব্লিউএইচওটা হতেছে গিয়ে এরকম কেউ মানে না। তাহলে ডাব্লিউএইচও অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও সেটা হচ্ছে 22 উইকস, অ্যাকর্ডিং টু আরসিওজি 24 সপ্তাহ। আর আরসিওজি থেকে 4 সপ্তাহ বেশি হচ্ছে আমাদের দেশে, ঠিক আছে। মনে রাখেন এটা, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা দেখবেন যে মনে থাকে না। এটা যদি মনে রাখতে পারেন, আপনার যদি কেউ জিজ্ঞেস করে কোনো ম্যাডাম যে আই ভায়াবিলিটি এজ কত, জিজ্ঞেস করবেন যে ম্যাডাম ইউকেরটা না ডাব্লিউএইচওটা না আমাদেরটা, ঠিক আছে। আমাদের ম্যাডাম একদম পুরা ইয়ে হয়ে যাবে, একদম সারপ্রাইজ হয়ে যাবে যে আরে একটা জিজ্ঞেস করছে তিনটা বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আপলাটা আপনার হতেছে কি মেইনলি হয়টা যে তিনটার বেশি হয়, একটার বেশি যদি হচ্ছে 10 সপ্তাহ পরে হয়, আর একটার বেশি যদি হইতেছে গিয়ে প্লাসেন্টাল ডিসঅর্ডারের জন্য হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি এটা রিকারেন্ট মিসক্যারেজ। এবং এটা কতটুকু হবে? তিনটার বেশি হইতে হবে, 3 or more কনজিকিউটিভ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, পরপর তিনটা বাচ্চা অ্যাবর্ট হয়ে গেল, হ্যাঁ এটাই হতেছে কি আপনার রিকারেন্ট মিসক্যারেজ। মেইনলি কজ হতেছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে বলবো আমরা হচ্ছে প্যারেন্টাল ক্রোমোজোম অ্যাবনর্মালিটিস আর হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। ওকে, আচ্ছা এখন ট্রিটমেন্ট আপনি কি করবেন? যদি আপলা হচ্ছে কি আপনার ডায়াগনোসিস হয়, কিভাবে করবো আমরা? এএনএ করি, আপলা করি, আর হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি করব, আর হচ্ছে লুপাস কোয়াগুলেন্ট মানে লুপাস অ্যান্টিবডি করি। এলএ এএনএ আর হচ্ছে আপলা, এই তিনটা করি। এটা করার পর যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে হচ্ছে ওই যে ইকোস্প্রিন লো ডোজ অ্যাসপ্রিন দিয়ে আমরা হচ্ছে ট্রিটমেন্ট করি 3 মাস দিয়ে, তারপর হচ্ছে কি আমরা ওই কন্টিনিউ অবস্থায় কনসিভ করতে বলি, ঠিক আছে। আর যদি আপনার আগে থেকে ইয়ে হয় ডায়াগনোসিস হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন প্রেগন্যান্সি কনফার্ম হবে, প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর থেকেই আপনি দেওয়া শুরু করে দিবেন, একদম যতক্ষণে হার্টবিট যদি চলে আসে। হার্টবিট আসার পর থেকে ইকোস্প্রিন দেওয়া শুরু করবেন, কন্টিনিউ করবেন কত সপ্তাহ পর্যন্ত দেখে মনে আছে নাকি? গত ক্লাসে পড়াইছিলাম, ফার্মাতে পড়াইছিলাম। 34 weeks up to 30 weeks. ভেরি গুড, সব পারেন। আচ্ছা রেফারেলটা কি পড়ছিলাম? ঠিক আছে, এটা মনে থাকবে তাহলে সবার। আচ্ছা এখন আসি ব্রেস্ট ক্যান্সার রেফারেল। ব্রেস্ট ক্যান্সার রেফারেলটা হচ্ছে এটা নাইস পাবলিশ করছে, যে বললাম অনেক অনেক গাইডলাইন করতে হবে সেকেন্ড পার্টে যখন ইনশাআল্লাহ পরীক্ষা দিবেন। তো এটা হচ্ছে কি আরেকটা ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার রেফারেল আমরা কখন আর্জেন্ট রেফারেল করব, কখন হচ্ছে নন আর্জেন্ট রেফারেল করব, এখান থেকে মাঝে মাঝে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে ধরেন 1-2 বছর পর পর একটা কোশ্চেন আসে, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, একটু জাস্ট জেনে রাখেন, হ্যাঁ এটা অত বেশি মুখস্থ করার কিছু নাই, জাস্ট খালি রিডিং পড়বেন, 2-1 বার রিডিং পড়লে মনে থাকবে। একটা হচ্ছে 2 সপ্তাহের মধ্যে আমি কখন পেশেন্টকে রেফারেল করব। ওরা তো চাইলেই হচ্ছে গিয়ে ইয়ে পাবে না, আমাদের দেশেও যদি এখনো হইতেছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ, কিন্তু ইংল্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ওরা রেড গ্রিন ব্লু এই জোনের মধ্যে ফেলে। রেড মানে হতেছে আপনাকে এখনই দেখবে, ব্লু মানে হতেছে আপনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে দেখবে, আর গ্রিন মানে আপনি কবে দেখবেন আপনি জানেন না, ঠিক আছে এই আর কি। তো আর্জেন্ট রেফারেল হচ্ছে গিয়ে 2 সপ্তাহের মধ্যে আপনাকে দেখতে হবে। সেটা কখন? যদি হচ্ছে ব্রেস্ট লাম্পে আমি সাজেস্টিভ অফ ক্যান্সারের ফিচার পাই, একটা লাম্প নিয়ে আসছে পেশেন্ট, লাম্পটা হচ্ছে হার্ড কিথার ইররেগুলার এরকম যদি আমরা পাই, সেক্ষেত্রে আমি উইদিন 2 সপ্তাহের মধ্যে পেশেন্টকে আর্জেন্ট রেফারেল করে পাঠাবো। এনি ব্রেস্ট লাম্প ইন পোস্ট মেনোপজাল ওমেন রিগার্ডলেস দ্য ফিচার অফ সাজেস্টিভ ক্যান্সার, হ্যাঁ
পোস্ট মেনোপজাল ওমেনদের যদি হচ্ছে ব্রেস্ট লাম্প পাই সেটাকে আমি পাঠিয়ে দিব। Any lump of woman more than 30 years old without features of suggestive of cancer but which persist after her next period। মানে হচ্ছে কি নরমালি কি হয়, লাম্প গুলা যদি থাকে, অনেকেই দেখবেন যে ব্রেস্টের লাম্প আছে কিন্তু দেখা যায় কি যে 1-2 মেনস্ট্রুয়েশনের পরে সেটা চলে যায়। ঠিক আছে, এখন যদি হচ্ছে গিয়ে 30 বছরের নিচে যদি কোনো মানে 30 ইয়ার্স এর উপরে যদি কোনো পেশেন্ট হয় লাম্প নিয়ে আসে এবং তার পরের মেনস্ট্রুয়েশনের পরেও যদি হইতেছে গিয়ে তার পারসিস্ট করে লাম্পটা, তাহলে তাকে দেখাইতে হবে। হ্যাঁ, পারসিস্টিং লাম্পটা হচ্ছে সবসময় খারাপ। If there are past history of breast cancer, any breast lump should warrant urgent referral, spontaneous unilateral bloody nipple discharge। যদি যে কোনো একটা ব্রেস্টে যদি হচ্ছে নিপলে ডিসচার্জ থাকে, ব্লাডের মতো ডিসচার্জ যায়, হ্যাঁ ব্লাড যায়। একটা হচ্ছে ইউনিল্যাটারাল এক্সিমেটাস স্কিন or nipple change that does not respond to topical treatment or with nipple distortion of recent onset। তাহলে হচ্ছে এক্সিমেটাস যদি স্কিন থাকে, চুলকানির মতো থাকে বা এক্সিমেটাস থাকে, এবং নিপলে যদি কোনো চেঞ্জেস আসে, যেটা হতেছে কি আমি ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিলেন আপনি, হ্যাঁ একটা চুলকানির জন্য বা এক্সিমার জন্য একটা ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিলেন, ওইটাতেও তার ঠিক হচ্ছে না, অথবা নিপলটা ডিস্টর্টেড হয়ে গেছে, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে পাঠাইতে হবে 2 সপ্তাহের মধ্যে। এটা পাঠাইতে হবে, জাস্ট 1 থেকে 2 বার রিডিং দিলেই পারবেন, এটা মুখস্থ করার মতো কিছু না। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি এমনি না, একবার রিডিং দিলে আপনি বলতে পারবেন। আর নন আর্জেন্ট রেফারেল কি, যদি 30 বছরের নিচে হয়, ব্রেস্ট লাম্প থাকে এবং কোনো সাজেস্টিভ ফিচার নাই ক্যান্সারের, কোনো রিলেটিভ হিস্ট্রি নাই ক্যান্সারের এবং কোনো চেঞ্জেস নাই ব্রেস্টে বা লাম্পে, সেক্ষেত্রে আমি একটা নন আর্জেন্ট রেফারেল বলবো যে আপনি যান। নন আর্জেন্ট রেফারেল মানে হতেছে সে আস্তে ধীরে দেখাবে, 2 মাস 4 মাস 6 মাস পরে হলেও সমস্যা নাই। এখন ল্যাবেট এই আর কি, এখান থেকে হচ্ছে এটাই ল্যাবেটাল, এটা হচ্ছে হাইপার টেনশন, এটা এখানে না। হ্যাঁ ওকে, ডাউন সিনড্রোম রিস্কটা আমরা হচ্ছে জেনেটিক্সে পড়ছি, এখান থেকে একটু দেখে নিয়েন। 30 বছরের উপরে গেলে হচ্ছে 1000-এ একজনের হবে, 35 বছরের উপরে গেলে 350 জনের মধ্যে একজনের হবে, 40 বছরের পরে যদি বাচ্চা হয় 100 জন মহিলার মধ্যে একজনের ডাউন সিনড্রোম বেবি বাচ্চা হইতে পারে, 45 বছরের পরে যদি বাচ্চা নেয় সেই ক্ষেত্রে 30 জনের মধ্যে একজনের হতে পারে। এখন এটার কজ কি আমরা পড়ছিলাম যে নন ডিসজাংশন, নন ডিসজাংশনটা আমরা পড়ছিলাম যে কি জিনিস নন ডিসজাংশন। এটা হচ্ছে কি আপনার ওই যে সেল সাইকেল যে আমাদের মাইটোসিসে যাওয়ার আগে যে আপনার ইয়ে হবে, তখন যদি কোনো অ্যাবনর্মালিটি চেঞ্জেস চলে আসে, যেটা হচ্ছে নন ডিসজাংশন, তখন হতেছে গিয়ে যদি আপনার ওই যে লাইক আমরা পড়ছিলাম না যে G1 G2 ফেজ এস ফেজ, তো রেপ্লিকেশন ডুপ্লিকেশনের সময় যদি কোনো হচ্ছে ক্রোমোজোমে কোনো সমস্যা হয়ে যায় নিউক্লিয়াসের মধ্যে, তখন হতেছে নন ডিসজাংশনটা। এটা 94% হবে এবং এটা কত দিনে হয়, 100 in 1 in 100 if under mother 35 years age। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন মনে আছে যে 2টা ক্রোমোজোমের মধ্যে যদি ট্রান্সলোকেশন হয় সেটাকে বলতেছি আমরা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এবার এটা কোনটাতে হয়, 14 আর 21-এর মধ্যে হয়, কারণ ডাউন কিসে হবে, ডাউন মানে কি 21 না 40x 46x 47xxy, তার মানে কি আপনার 21-এ একটা এক্সট্রা ক্রোমোজোম এসে লাগছে, তাহলে একটা এক্সট্রা ক্রোমোজোমের জন্য এটা 7 হয়ে গেছে। ঠিক আছে, আর মোজাইকিজম হচ্ছে 1%। মোজাইকিজমটাকে ওই যে সেলের যে লাইনটা ওটাও যদি ডাবল হয়ে যায় সেটাকে বলে মোজাইকিজম। ঠিক আছে, তাহলে এখান থেকে খালি এটা পড়বেন কত দিনের হয়, আর এটা হচ্ছে 1000-এ একজনের হবে 30 ইয়ার্সে ডিভাইডেড বাই 3 এভরি 5 ইয়ার্স, মানে প্রত্যেক 5 বছর পর পর এটা 3 দিয়ে ভাগ দিলে আপনি পাই যাবেন। এটা ইজি ওয়ে। 30 বছরে হয় হচ্ছে 1000-এ একজনের, 5 বছর পর মানে 35 বছর পর কি হবে, 30 যদি এটা 3 দিয়ে ভাগ দেন কি হয়, 3 তিরিকা 9, 1 0, তাহলে 50, 5 350 হবে, তাই না? হিসাব করে দেখেন, 1000-এ আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দেখেন পাই যাবেন। ঠিক আছে, আবার 350-কে যদি 3 দিয়ে ভাগ দেন কত আসে, 300, 100, তার মানে হচ্ছে 3 অঙ্কে 3, 100 ভাগ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন চলে আসি অলিগোহাইড্রোমিওস। অলিগোহাইড্রোমিওস তো খুব ভালো মতো জানি আমরা, এখানে কিছুই নেই। অলিগোহাইড্রোমিওস হচ্ছে আমরা কি দেখি, বাচ্চার হইতেছে গিয়ে আপনার ওয়াটার কালেকশনটা দেখি। সেটা কি, বাচ্চার হইতেছে গিয়ে আমরা অ্যাবডোমেনের মধ্যে আমরা প্রব দিয়ে দেখবো, এভাবে 4টা ভাগ করব, 4টা ভাগ করে যে এখানে হইতেছে কোনো স্ট্রাকচার নাই, হ্যাঁ এখানে ধরেন হাত আছে, এখানে পা আছে, এখানে পেট আছে, এখানে মাথা আছে, ঠিক আছে এখানে ইয়ে আছে, হ্যাঁ যেখানে স্ট্রাকচার না ওইখানে হচ্ছে মাপ দিব, এভাবে মাপ দিব, হ্যাঁ লম্বা করে মাপ দিব, ডায়ামিটারটা এইভাবে দেখবো, এখানে মাপ দিয়ে যেটুকু পাবো আমরা এই 4টারে যোগ করব। এখানে এতটুকু পানি আছে, এখানে হচ্ছে এতটুকু পানি আছে, হ্যাঁ এই 4টারে যোগ করলে আমরা পেয়ে যাব কি, যেটা পাবো সেটা হচ্ছে এফআই, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। ঠিক আছে, এখন এটা যদি লেস দেন 5% হয়, মানে দেখেন যে এখানে দেখবেন যে খালি পানি কম,
পানি কম মানে কি? তার মানে হচ্ছে খালি শরীর দেখা যেতেছে বাচ্চার, এতটুক পানি পাইছেন এখানে, এখানে পাইছেন ধরেন এতটুক পানি, হ্যাঁ, এরকম যোগ করলে পেলাম আমরা, ধরেন এখানে পেলাম 1.5 সেন্টিমিটার পানি পেলাম, এইখানে হচ্ছে গিয়ে এরকম 1.5 সেন্টিমিটার পেলাম, এখানে পেলাম 0.5, এখানে পাইলাম হচ্ছে 0.5, তাহলে কত হলো? 1 1 2 আর 0.5 3, তাহলে এটা কত? লেস দেন 5 হয়ে গেল না? লেস দেন 5 হয়ে গেল। তাহলে যে লেস দেন 5 এর নিচে যদি পাই সেটা হচ্ছে অলিগোহাইড্রোমিওসিস, অর্থাৎ পানি হতেছে গিয়ে লেস দেন 500 এর নিচে আছে, ঠিক আছে? লেস দেন 500 ml যদি থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অলিগোহাইড্রোমিওসিস। কেন হবে এটা? কোনো কারণে হচ্ছে রাপচার হয়ে গেছে, প্রিম্যাচুর রাপচার হয়ে পানি পড়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রিম্যাচুর রাপচার অফ দা মেমব্রেন। ফিটাল রেনাল প্রবলেম, রেনাল অ্যাজেনেসিস, ইন্ট্রাইট্রাল গ্রোথ রেস্ট্রিকশন, বাচ্চার গ্রোথ কমে গেছে, পোস্টটার্ম জেস্টেশন, একটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া, এগুলার কারণে পানি কমে যাবে। এটা কস্টটা পরীক্ষাতে আসে যে which one is not the cause of oligohydramnios, such as example, A হচ্ছে premature rupture of membrane, B renal problem, C intrauterine growth restriction, D diabetes mellitus। ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে এইভাবে আসবে পরীক্ষাতে কোশ্চেন, হ্যাঁ, এটা কস্টটা 2 থেকে 3 বার রিডিং দিবেন, 2 to 3 টাইমস রিডিং দিবেন, হ্যাঁ। এরপরে চলে আসে আমরা এন্ডোমেট্রাসিস, এটার পরেরটা নেই, পরেরটা নেই, কোনটা দিব? বায়োফিজিক্যাল প্রোফাইল ব্রেস্ট, এটা দিতে পারি, ব্রেস্ট ডিসঅর্ডার ছবি দেখা দিতে পারি, হ্যাঁ। দেখি কোনটা দেওয়া যায়, ক্যালম্যান অ্যান্ড্রোজেন, কেলনফেল্টার, এই কটা তো শেষ। আচ্ছা, তাহলে তাহলে এটা দিই, হ্যাঁ, এই লাস্টে এটা ছবি আছে তো এটার সাথে দেখাই দিব। ঠিক আছে, থাক। ঠিক আছে, তাহলে অলিগোহাইড্রোমিওসিস বুঝছি। এরপর আমরা চলে আসি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আমি আমাদের আগেও বলছি, যেদিন ফার্স্ট পড়াইছিলাম প্রাইমারি মানে প্রাইমারি ডিসমেনোরিয়া কজের জন্য বলছিলাম। ওই এন্ডোমেট্রিওসিসটাকে, এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইটস আ কমন কন্ডিশন ক্যারেক্টারিস্টিক অফ দা গ্রোথ অফ একটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। আচ্ছা, এটুকুই নিয়ে নেন, হ্যাঁ, এটাই নিয়ে নেন, বুঝছি। আপনার কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আঁকা একা দেখা দিই। ঠিক আছে, তাহলে এন্ডোমেট্রিওসিসটা আমরা পড়েছি এর আগেও। এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে একটা কমন কন্ডিশন which is characterized by growth of ectopic endometrial tissue outside the endometrium। আমরা কি জানি যে আমাদের ইউটেরাসে কি থাকে? একটা হচ্ছে ইউটেরাসে আমাদের কি থাকবে? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। সো এন্ডোমেট্রিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ইউটেরাসের জন্য, হ্যাঁ। তো এন্ডোমেট্রিয়ামের টিস্যুগুলা কিন্তু এন্ডোমেট্রিয়ামের ভিতরেই থাকবে, ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম টিস্যু অলওয়েজ প্রেজেন্ট ইন দা এন্ডোমেট্রিয়াম, এটা কিন্তু বাইরে থাকার কথা না আমাদের, হ্যাঁ, এটা বাইরে থাকার কথা না। এখন এই এন্ডোমেট্রিয়াম টিস্যুগুলা যদি আউটসাইড দ্য এন্ডোমেট্রিয়াম, একটোপিক মানে কি অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি আউটসাইড অফ দ্য এন্ডোমেট্রিয়াম চলে যায় সেটাকে আমরা বলতেছি এন্ডোমেট্রিওসিস। কই যেতে পারে? এটা এন্ডোমেট্রিয়াম থেকে বের হয়ে ওভারিতে চলে যেতে পারে, এটা ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে, সার্ভিক্সে যাইতে পারে, ভ্যাজাইনাতে যাইতে পারে, ইভেন দো ও কই যেতে পারে, ও কিন্তু লাংস টাংসেও চলে যেতে পারে। তখন কি হবে ব্যাপারটা? তখন হচ্ছে আমরা কি জানি যে আমাদের মেনস্ট্রুয়েশনের সময় ফলিকুলার ফেজে কি হয়? ফলিকুলার ফেজে কে আসে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা কি আসে? ইস্ট্রোজেন আসবে, তাই না? যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন গুলা গ্রো করে কি করবে? ফলিকলকে গ্রো করবে, এত বেশি গ্রো করবে, এখান থেকে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ হবে। ইস্ট্রোজেন যখন প্রডিউস হয় কি করে? ও হাইপারপ্লেসিয়া করে, বড় করবে, ঠিক আছে?
বড় করবে, তাহলে কি হবে আপনার এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলা একটপিক জায়গা যেগুলা ছিল, একটপিক কি ধরেন এই যে এখানে ছিল, ওভারিতে ছিল, এখানে হইতেছে বড় হইতে থাকবে, বড় হয়ে কি হয়ে যাবে এন্ডোমেট্রিয়াম হয়ে যাবে, এইখানে হবে ফেলোপিয়ান টিউব হবে, বড় হয়ে গেল, লাংসে গেল, লাংসে গিয়ে এসে বড় হয়ে গেল, ইভেন আপনার অ্যাডেনিক্স এইসব জায়গায় হচ্ছে এন্ডোমেট্রিয়াম টিস্যু থাকতে পারে। এইসব এই যে এন্ডোমেট্রিয়াম থেকে বের হয়ে সে মায়োমেট্রিয়ামে চলে গেল, হ্যাঁ, যাওয়ার পরে কি হবে এগুলো সব বড় হবে। বড় হওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছে যখন আমাদের এই পিরিয়ডের সময় যে প্রোজেস্টেরন যখন আসবে, উইড্রো হবে যখন লুটিনাইজিং হরমোন, এবং এই বড় হওয়ার জন্য কি হবে সিভিয়ার পেইন হবে, সিভিয়ার পেইন হবে এন্ডোমেট্রিয়াসিসের সময়, ঠিক আছে। আরেকটা কি হবে যখন প্রোজেস্টেরনটা যখন হইতেছে কি আপনার উইথড্রল ব্লিডিং হবে তখন কি হবে অতিরিক্ত ব্লিডিং হবে সব জায়গা থেকে এবং অতিরিক্ত পেইন হবে, কারণ ওর তো এখানে থাকার কথা না। যখন এখানে আমার ওভারিয়ান টিস্যুর মধ্যে যখন আমার একটা একটপিক টিস্যু বড় হইতেছে তখন কি হবে আমার পেটে ব্যথা হবে না অনেক, এন্ডোমেট্রিয়ামে হয়ে যাবে। সার্ভিক্সে যখন হইতেছে ব্যথা হবে না অনেক, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে। এই কারণে হচ্ছে এন্ডোমেট্রিয়াসিসের সময় অনেক বেশি পেইনের কমপ্লেন করে পেশেন্ট, ডিসমেনোরিয়ার কমপ্লেন করে, ঠিক আছে। তারপর কি হবে রেকটামে চলে গেল, রেকটামে গিয়ে হইতেছে গিয়ে সে ইয়ে করবে, তখন কি হবে আপনার ব্লিডিং হবে কয়টা মানে আপনার ইয়ার সময় ডেফিকেশনের সময় ব্লিডিং হবে। অনেক সময় দেখা যায় আমি এরকম আমরা কেস পাইছিলাম যে হতেছে কি আপনার লাংসে চলে গেছিল এন্ডোমেট্রিয়াল টিস্যু এবং সেটা কি করছিল পিরিয়ডের সময় ওর কাশির সাথে রক্ত যাইতো, ঠিক আছে, এরকমও কিন্তু হয়, মানে এত কমপ্লিকেশন হয়ে যেতে পারে। এন্ডোমেট্রিয়াসিস কিন্তু মানে কোনো দিক থেকে আপনার অনেকটা ক্যান্সারের মতো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে বলে না বিনাইন ক্যান্সারের মতো আর কি, যে এটা হচ্ছে গিয়ে এটাও হইতেছে গিয়ে আপনার নানান ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট করে। তো এইখান থেকে যেটা হবে এই এন্ডোমেট্রিয়াসিস গুলা যখন একটপিক জায়গাতে চলে যাবে তখন হচ্ছে এখানে এই যে এই হরমোন যখন আপনার বাড়বে তখন হচ্ছে এখানে পলিফারেশন হবে, পলিফারেশন হয়ে সে কি করবে ক্রনিক পেলভিক পেইন করবে, ডিসমেনোরিয়া করবে, পেইন অফেন স্টার্ট ডে বিফোর ব্লিডিং, এই যে অফেন ব্লিডিং শুরু হওয়ার আগে থেকে পেন শুরু হবে, কারণ কি ওটা পলিফারেশন হয়ে যাচ্ছে, ডিপ ডিসপেরোনিয়া হবে, হ্যাঁ ডিপ ডিসপেরোনিয়া হবে, সাব ফার্টিলিটি হবে, ঠিক আছে। কারণ কি ও তো ওভারিতে যে বসে আছে, হ্যাঁ ওভারিতে গিয়ে এন্ডোমেট্রিয়ামে করে বিশাল বড় একটা সিস্ট করে আছে, ওর কি আর ওভুলেশনের সময় যে বাকি যে সিস্ট গুলো ওগুলো সাইজে যাইতে পারবে, তো যাইতেই পারবে না। লেস কমন ফিচার কি হতে পারে ইউরিনারি ফিচার, এই যে বললাম না ডিসেজিয়া, একটা হচ্ছে ডিজিউরিয়া ইউরিনারি ফিচার, একটা হচ্ছে ডিসেজিয়া। কি যে সামনে কি আছে আমার ইউটেরাসের সামনে ব্লাডার, ইউটেরাসের নিচে কি আছে আমার ইউটেরাস থেকে একটু শেষ হয়ে আমার সামনে কি আছে ব্লাডার, আর পিছনে কি আছে বাউল। তো ওইখানেও গিয়ে যদি এন্ডোমেট্রিয়াসিস হয় তাহলে কি হবে এখানে ওই যে হাগু করার সময় অর্থাৎ বাউল মুভমেন্ট করার সময় সিভিয়ার পেইন হবে, আরেকটা কি ইউরিনারি মানে মিকচুরেশনের সময় আপনার হচ্ছে ডিজিউরিয়া হবে, ঠিক আছে। ইনভেস্টিগেশন আমরা কি করব, ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে আমরা ডেফিনেটলি ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, ঠিক আছে। আর প্রাইমারি আমরা কি করতে পারি আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রামটা হচ্ছে ইফ সিমটমস আর সিগনিফিকেন্ট পেশেন্ট শুড বি রেফার টু দ্য ডেফিনিটিভ ডায়াগনোসিস। যদি সিমটম গুলো সিগনিফিকেন্ট সিমটম হয় যে পেশেন্ট এসে বলতেছে না আমি অনেক কয়টাসের সময় অনেক পেইন হইতেছে, হ্যাঁ কয়টাসের সময় অনেক পেইন হইতেছে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কোন টাইমে পেইন হয়, হ্যাঁ পেইনটা সে বললো হতেছে কি যে আমার পেইনটা হচ্ছে লাইক আমার পেইনটা পিরিয়ডের আগ দিয়ে হইতেছে এবং সেটা হচ্ছে কি আমি টলারেট করতে পারতেছি না, ইউরিনের সময় হতেছে গিয়ে ওই যে পেইন পেইন হতেছে আমার, হ্যাঁ পিরিয়ডের আগে, তখন তো আপনি বুঝতে পারবেন যে এটা এন্ডোমেট্রিওসিস ওইদিকে যাইতে পারে। তখন আমরা কি করব তখন হচ্ছে গিয়ে আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখবো যে কোনো আপনার যে ওভারিতে কোনো এন্ডোমেট্রিয়াম আছে কিনা অথবা কোনো ম্যাস আছে কিনা, এটা আমরা দেখবো। সব থেকে ভালো হচ্ছে ল্যাপারোস্কোপি, কারণ কি হয় জানেন এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট গুলো হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে আসে, তখন হচ্ছে গিয়ে দেখেন যে আপনি ট্রিটমেন্ট সব দিলেন তার হইতেছে কোনোভাবে বাচ্চা হয় না, তখন আমরা কি করি 3-6 সপ্তাহ হচ্ছে গিয়ে ওভুলেশন ইন্ডাকশন করার পরে যদি আইওআই করার পরে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করি ল্যাপারোস্কোপি করি। ল্যাপারোস্কোপি করলে আপনি তখন দেখতে পারবেন যে ভিতরে হয়তো একদম এন্ডোমেট্রিয়াসিস হয়ে অ্যাডেশন হয়ে আছে। এই যে অ্যাডেশন গুলা হয় কিন্তু আপনার পিআইডি এবং এন্ডোমেট্রিয়াসিসের কারণে, ঠিক আছে। ট্রিটমেন্ট আমরা কি দিব আপনার এন্ডোমেট্রিয়াসিসের ট্রিটমেন্ট ইনিশিয়ালি আমরা দিব হচ্ছে এনএসএআইডি অ্যানালজেসিয়ার জন্য, হ্যাঁ ব্যথা যেহেতু এটা পেশেন্ট কি নিয়ে আসে ব্যথা নিয়ে আসে অনেক, এই জন্য আমরা কি করব ব্যথা কমানোর জন্য কি দিব এনএসআইড দিব, ইবুপ্রোফেন দিতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কি দিতে পারি সিওসিপি দিতে পারি। সিওসিপি দিয়ে আমরা কি করি আমরা হচ্ছে এই যে সিওসিপি দিয়ে আমরা হচ্ছে কি ওই যে ওভুলেশনটাকে বন্ধ করে রাখি, পেনটা কম হয়। প্রজেস্টেরন দিতে পারি, প্রজেস্টেরনের মধ্যে হচ্ছে মেডরক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট দিতে পারি, ঠিক আছে। আর কি দিতে পারি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা কি আপনার কি করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ, ও কি করবে ও হচ্ছে কি মেনস্ট্রুয়েশন বন্ধ করে রাখবে। মেনস্ট্রুয়েশন বন্ধ করার জন্য কি হবে আপনার এই পেইনটা হবে না, মানে মেনস্ট্রুয়েশন যদি আমি বন্ধ করে রাখি ফলিকুলার ফেজ লুটিনাইজিং ফেজ যদি আমি বন্ধ করে রাখি কি হবে আপনার হচ্ছে পলিফারেশন হবে না, পলিফারেশন না হলে কি হবে ইটু বের হবে না। এটা বন্ধ করে রাখলে আপনার কি হবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা
বন্ধ করে রাখে, এটা কি বলে, সুডো মেনোপজ করে। কাদের জন্য করে এটা? এটা হচ্ছে কি, ধরেন আপনার এন্ডোমেট্রিয়ামে অনেক বড়, আপনার অপারেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি আমরা কি করব, সাইজটাকে কমাবো। তখন কি করব, যত পিরিয়ড হবে তত কি হবে, ওটা ফলিকল গ্রো হবে না, পলিফারেশন হবে। তো পলিফারেশনটাকে বন্ধ করে রাখার জন্য আমরা হচ্ছে 3 মাসের জন্য জিএনআরএইচ অ্যানালগ দিয়ে রাখবো, তাহলে সুডোমেনোপজ হয়ে যাবে ডিউ টু লো অনসেট লেভেল। আরটা কি দিতে পারি আমরা, আইইউএস দিতে পারি, মিরেনা। আর ড্রাগ থেরাপিটা হচ্ছে যদি ড্রাগ থেরাপি আনফরচুনেটলি ডাজ নট সিম টু হ্যাভ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন ফার্টিলিটি রেট, এটার উপরে ফার্টিলিটি রেট বাড়ার কোনো ইয়ে নাই, মানে বাড়াবে না আপনার, ঠিক আছে। এই জন্য এন্ডোমেট্রিওসিস যাদের হয় ওদের আসলে সমস্যাই, মানে বাচ্চা কাচ্চা নিতে খুবই সমস্যা এবং লং টাইম ট্রিটমেন্টে থাকতে হয়, হ্যাঁ, অনেক লম্বা সময় ওদের ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, সার্জারি আমরা কি করতে পারি, ল্যাপারোস্কোপিক এক্সিশন করতে পারি। মনে রাখবেন সব সময় আমরা কিন্তু সিস্টেক্টমি করবো না, আমরা করবো এক্সিশন। এক্সিশনটা এটা হচ্ছে কি সব থেকে ভালো যারা হচ্ছে ফার্টিলিটি চায়, তো ল্যাপারোস্কোপিক এক্সিশন করব। অ্যান্ড লেজার ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিয়াক ওভারিয়ান সিস্ট মে ইমপ্রুভ ফার্টিলিটি, ঠিক আছে। এবং ডায়ালিটেশন কিউরেটিস কিন্তু আপনি এখানে করতেই যাবেন, এটা কোনো রোলই নেই। অনেকে দেখবেন যে যারা হইতেছে মেল প্র্যাকটিস করে ওরা কি ডিএনসি করে ফেলে, হ্যাঁ, ডিএনসি কিন্তু কোনো রোল নাই, নো নো, বিগ নো, ঠিক আছে। বিগ নো ফর ডায়ালিটেশন এন্ড কিউরেটিস। আমরা কি করতে পারি, এক হচ্ছে ল্যাপারোস্কোপি করতে পারি, দ্যাট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। তখন আপনি যদি হচ্ছে গিয়ে পান, এন্ডোমেট্রিয়ামা পান, তাহলে হচ্ছে কি করবেন, এক্সিশন করবেন। কি করবেন, এক্সিশন, ভেরি গুড, এক্সিশন করবেন। আর হইতেছে গিয়ে যদি অ্যাডেশন পান, কি করবেন, অ্যাডেসিওলাইসিস করে দিবেন, করে তারপর হইতেছে গিয়ে তাকে ফার্দার ট্রিটমেন্টে যাবেন, ঠিক আছে। বুঝা গেছে? ঠিক আছে এটা, ওকে। নেক্সট আমরা চলে আসি চিলড্রেন কনসেন্ট। এটা আমরা পড়ছি ওই ফ্রেশার্স গাইডলাইনের মতো। এটা হচ্ছে 60 ইয়ার্স, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এটা 16 বছর, হ্যাঁ, 16 বছর আর older young person can be treated as an adult and can be presumed to have capacity to decide। এটা হচ্ছে চিলড্রেনদের কনসেন্ট। আমরা হচ্ছে 16 বছর, মানে আমাদের দেশে কি বলি, আমাদের 16 বছর মানে আমাদের কাছে বাচ্চা। 18 বছর পর্যন্ত বলি যে 18 বছর পর্যন্ত শিশু, বলতাম না আমরা এটা। তো 16 বছর, ইউকেতে কি হয়, 16 বছরের অথবা তার থেকে বেশি বয়সী বাচ্চারা ওরা হচ্ছে অ্যাডাল্টদের মতো ট্রিট করব আমরা। এবং ওরা হচ্ছে গিয়ে যে কোনো ক্যাপাসিটি, মানে ওরা হচ্ছে প্রিজিউম টু হ্যাভ ক্যাপাসিটি টু ডিসাইড, যে কোনো কিছু ডিসিশন নিতে পারবে। আন্ডার এজ অফ 16 ইয়ার চিলড্রেন মে হ্যাভ ক্যাপাসিটি টু ডিসাইড ডিপেন্ডিং অন দ্যার অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনভলভ। যদি 16 বছরের নিচে হয় সেক্ষেত্রে সে হচ্ছে ক্যাপাসিটি, তার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু সেটা ডিপেন্ড করবে তার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি কত সেটার উপরে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে যদি চাইল্ডটা যদি রিফিউজ করে ট্রিটমেন্টের জন্য, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর অথরাইজ ইনভেস্টিগেশন অর ট্রিটমেন্ট হুইচ ইজ চাইল্ড বেস্ট ইন্টারেস্ট। এটা হচ্ছে কি, ধরেন একটা বাচ্চার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তার বয়স 16 বছর হয়েছে, সে হচ্ছে রিফিউজ করলো, সেক্ষেত্রে আমরা কি করব, তাকে হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি মানে বাবা মায়ের রেসপন্সিবিলিটি, অথবা যদি বাবা মার কথা না শুনে কোর্ট হচ্ছে গিয়ে অথরিটি নিবে ইনভেস্টিগেশন ট্রিটমেন্টের জন্য, যেটা তার জন্য ভালো সেটা করবে, ঠিক আছে। আর 16 বছরের মধ্যে হইতেছে গিয়ে আপনার ফ্রেশার্স গাইডলাইন কি বলছে, আন্ডার 16 পেশেন্ট আন্ডার 16 অফ এজ অফ ফ্রেশার্স গাইডলাইন। এটা কি বলছে, ইয়াং কেয়ার পারসন আন্ডারস্ট্যান্ড দ্য প্রফেশনালস অ্যাডভাইস। এটা তাহলে কি বলতে হবে, যে সে হচ্ছে গিয়ে আমি যে কথা তাহলে বলতেছি সেটা সে বুঝতে পারতেছে কিনা। তারপর হচ্ছে ইয়াং পারসন ক্যান নট বি পারসুড টু ইনফর্ম দেয়ার প্যারেন্টস, হ্যাঁ, এটা হচ্ছে কি তাকে আমি জোর করতে পারবো না যে সে প্যারেন্টসকে ইনফর্ম করবে। Young person is likely to begin or to continue having sexual intercourse with or without contraceptive treatment। তাহলে সে হচ্ছে গিয়ে কি করতে পারবে, সে উইদাউট কন্ট্রাসেপটিভ ট্রিটমেন্টে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে। আনলেস দ্য ইয়াং পারসন রিসিভ কন্ট্রাসেপটিভ ট্রিটমেন্ট দেয়ার ফিজিক্যাল মেন্টাল হেলথ অর বোথ আর লাইকলি টু সাফার। অ্যাজ এ প্র্যাকটিশনার আমি তাকে বলবো, তুমি যদি কন্ট্রাসেপটিভ না নাও, তোমার যদি একটা প্রেগন্যান্সি চলে আসে, তোমার কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ অর বোথ আর লাইকলি টু সাফার, ঠিক আছে। ইয়াং পারসন বেস্ট ইন্টারেস্ট রিকোয়ার, কারণ সে কি একটা সিঙ্গেল মাদার হিসেবে সে বাচ্চার দায়িত্ব নিতে পারবে, তার বয়স হয়েছে, পারবে না। সে কি হচ্ছে গিয়ে তার কি হবে, সে যে প্রেগনেন্সিতে যে যদি আনলাইকলি যে ইয়েগুলো আসে, যেহেতু তারা কোনো কমিটমেন্টের মধ্যে নাই, তাহলে দেখা যাবে কি যে এই লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি তার মেল পার্টনার নেবে না। সো তার কি হবে, ফিজিক্যাল মেন্টাল হেলথ বোথ আর সাফার। ইয়াং পারসন বেস্ট ইন্টারেস্ট রিকোয়ার দেম টু রিসিভ কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস অর ট্রিটমেন্ট উইথ অর উইদাউট প্যারেন্টাল কনসেন্ট। তাহলে আমি ইয়াং পারসনকে আমি কি বলবো, তাকে বলবো যে তোমার সব থেকে ভালো হচ্ছে তুমি কন্ট্রাসেপটিভ নাও অর ট্রিটমেন্ট নাও, তোমার বাবা মাকে জানায় নাও অথবা না জানায় নাও, কিন্তু তুমি কন্ট্রাসেপটিভ নাও,
দ্যাট ইজ কনসেপ্ট। এটাও 1 থেকে 2 বার পড়েন, এখান থেকে একটা কোশ্চেন আসে, কালে ভদ্রে আসে, এটা একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা এটা বলেন তো কি হবে, এটা একটা মজার জিনিস, দেখেন কত বড় পাজি। 12 years old girl, হ্যাঁ, 12 years old girl with her mother to surgery. She is requesting the combined oral contraceptive pill. She has recently started a relationship with 18 বছর old man. Then she met a local games arcade. Although she is not yet had sex with him, you discuss the age difference, but her mother states that she has met the boyfriend and says he treats her daughter well. Both girl and her mother insist that they do not want anyone else involved. মেয়ের বয়স 12 বছর, হ্যাঁ, মেয়ে হচ্ছে সিওসিপি খাইতে চায়, কি করবেন বলেন তো? কি করবেন, অ্যান্সার কি হবে এটা বলেন। 12 Option- বছর তো ওকে বাবা মায়ের কনসেন্ট নিতে হবে। 12 বছরের, ও তো 16 বছরের নিচে। হ্যাঁ 16 বছরের নিচে। 16 বছরের নিচে হলে আমরা কি করব? অপশন গুলো দেখেন। Assume using Fresher's guideline prescribe a long-acting reversible. ওর কিন্তু বয়স অনেক কম, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। Contraceptive methods such as Implanon. Access using Fresher's guideline prescribe COC. Advice to কি আচ্ছা abstain the refer to safer sex for young adult program. Obtain consent from mother and prescribe COC. কি হবে এটা? আমার তো মনে হয় ই হওয়া উচিত। ওকে, আর কেউ? আপু ডি নাম্বারটা হওয়া উচিত, 4 নাম্বার, 4 হ্যাঁ। নাম্বারটা। অ্যাডভাইস টু হার অ্যাবস্টেন রেফার টু সেফার সেক্স ফর ইয়াং অ্যাডাল্ট প্রোগ্রাম। হ্যাঁ, ডি নাম্বারই হবে। ওকে, এখানে দেখেন, এখানে অপশনটা ওইভাবে লেখা নাই, কিন্তু রিমেম্বার 12 বছর বয়স, সে কি করতে হবে? 13 বছরের নিচে সে, আমরা গত ক্লাসে পড়ছি না, 13 বছরের নিচে সে কনসেন্ট দিতেই পারবে না, হ্যাঁ, এবং 15 বছরের নিচে সে সেক্স করা উচিত না, 16 বছর থেকে সে কনসেন্ট দিতে পারবে। এখন দেখেন, চিলড্রেন আন্ডার এজ 13 years আর নট এবল টু কনসেন্ট টু সেক্সুয়াল ইন্টারকোর্স এন্ড হেন্স এনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি উড বি রিগার্ডেড অ্যাজ রেপ আন্ডার দ্য ল। ওই লোক কিন্তু ফাঁসে যাবে, 18 বছরের যে লোক, ঠিক আছে? তাহলে সে কি হবে? সে 13 বছরের নিচে হচ্ছে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবে না, কনসেন্ট দিতে পারবে না। যদি সে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, দ্যাট ইজ রিগার্ডেড অ্যাজ রেপ আন্ডার ল। This is one situation under GMC guideline where you are compelled to break the confidentiality. মা কি বলতেছে? মা বলতেছে যে আমি চাই না আমার মেয়ের ব্যাপারটা কেউ জানুক। ডাক্তারকে আপনাকে ইনসিস্ট করতেছে কি, দেখেন, both the girl and her mother insist that they do not want anyone else involved. তারা কারো ইনভলভ করতে চাচ্ছে না, কিন্তু আপনার এখানে ইনভলভ করতে হবে। 13 বছরের হয়ে, মানে 12 বছরের নিচে, সরি 13 বছরের নিচে আমি হচ্ছে এই গাইডলাইন, কনফিডেন্সিয়ালিটি গাইডলাইন আমি ব্রেক ডাউন করবো। ব্রেক ডাউন করে আমি কি করব? আমি হচ্ছে এই যে চাইল্ড যে প্রোটেকশন আছে ওইখানে আমি হচ্ছে গিয়ে কনফার্ম করব, মানে ইনফর্ম করব তাদেরকে, যে চাইল্ড লোকাল প্রোটেকশন দেখে আমি ইনফর্ম করব, ঠিক আছে? তাহলে এখানে এই অপশনটা নাই, এখানে হইতেছে কি যে এটা দিতে পারেন আপনি, সেফ সেক্স ফর ইয়াং অ্যাডাল্টস প্রোগ্রামে আমি হচ্ছে ইয়ে করে দিব, মানে ইনফর্ম করব আর কি, হ্যাঁ, ঠিক আছে? ওকে, 16 বছর হইলে সে কন্ট্রাসেপটিভ নিতে পারে, 16 বছরের নিচে বাবা মাকে জানাইতে পারে, নাও পারে, কিন্তু সে কিন্তু এখানে কত বয়স তার? মাত্র 12 বছর। 12 বছরও কি বুঝে? ও 13 বছরের নিচে হলে ও এটা রেপ হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে? এখন আসেন গিলিকর ফ্রেশার্স গাইডলাইনটা আমরা পড়ে ফেলছি গত ক্লাসে, ওই যে পড়ছিলাম না আমরা ফ্রেশার্স গাইডলাইন, গত ক্লাসে আমরা পড়ে ফেলছি, ওটা থেকে দেখবেন আমার, হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াস লেকচার, প্রি লেকচার থেকে নিচ্ছি, লেকচার 2 তে ছিল এটা, হ্যাঁ, লেকচার 2 তে ফ্রেশার্স গাইডলাইন ছিল, এই যে গিলিকর ফ্রেশার্স গাইডলাইন, হ্যাঁ। বেশি ঠান্ডা লাগতেছে না? কই, আমার নাক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আসলে আসেন স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ইজ আ ইম্পর্টেন্ট থিং। এখানে দুটা কোশ্চেন আসে, একটা হচ্ছে মেল স্টেরিলাইজেশনের রেট কত, ভেসেক্টমির ফেলোর রেট কত। এসি ও রুহিদা, এসিটা নাক বন্ধ হয়ে গেছে। ফেলোর রেট হচ্ছে 1/2000, হ্যাঁ, ফেলোর রেট হচ্ছে 1/2000, মানে 0.002%।
আর সিম্পল অপারেশন এটা হচ্ছে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা করতে পারি, সাম হ্যাড জিএ and home after couples of hours, এটা ইমিডিয়েটলি কাজ করবে না। আমরা কি করব এখানে, semen analysis need to perform twice following the vasectomy before a man can have unprotected sex। তার মানে হচ্ছে কি আমরা কি করব, 20 সপ্তাহের মধ্যে আমরা 2